একজন একজন থেকে আরেকজন বিখ্যাত বিখ্যাত স্টুডেন্ট হয়েছে কেন? শিক্ষকের কারণে। একটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের একটা বড় কর্মশালা শুরু হয়েছে এবং তার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন আমাদের প্রধানমন্ত্রী এবং তার পারিষদবর্গ। সংশ্লিষ্ট পারিষদরা এবং প্রধানমন্ত্রী, বিশেষ করে প্রধানমন্ত্রী এখানে কতগুলো বিষয় উল্লেখ করেছেন। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কেন পিছিয়ে আছে, সেইখানে তিনি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন রাজনৈতিক নিয়োগকে, এবং দ্বিতীয় গুরুত্বের জায়গা উনি দেখাচ্ছেন যেটা হচ্ছে গবেষণা এবং সেই গবেষণা কি করে বাড়াতে পারে। আমরা এই দুটো বিষয়ে প্রথমেই আমি জানতে চাইব ব্যারিস্টার আল মামুন রাসেলের কাছে, যে রাসেল আপনার কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য, সাথে আমার সহ প্যানেলিস্ট এবং যারা নেক্সাস টেলিভিশনের দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, কালকে প্রধানমন্ত্রী যেই ভাষ্যটা দিয়েছেন, তিনি বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ে না থাকার পেছনে মূল কারণ হচ্ছে রাজনৈতিক নিয়োগ। এটা আমি একবারে, এটা যে উনি অ্যাডমিট করেছেন বা এটা যে উনি বলেছেন, এটার জন্য আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি। এটা একটা সাহসের বিষয়, এটা বলা একটা সাহসের বিষয়। এটা আমরা কিন্তু ইতিপূর্বে কোনো প্রধানমন্ত্রী থেকে এই সাহসিকতা দেখিনি। কারণ আমাদের প্রধানমন্ত্রীর এই যে ইউনিভার্সিটিগুলোকে আপনার ইউনিভার্সিটিগুলোতে যখন নিয়োগ দেয়, এই রাজনৈতিক পরিচয় আপনি দেখেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি 1 থেকে 30 মধ্যে যারা পড়াশোনার মধ্যে আছে তাদের মধ্যে দেখা হয় যে কারা কোন অবস্থায়, তার পরিবারের সদস্যরা কোন রাজনীতির সাথে মতাদর্শে আছে, তারপরে কে সে কোন অবস্থায় ছিল, ছাত্র জীবনে সে কি করেছে, তার কোনো পোস্ট পদবি আছে কিনা। যে সরকার আসুক তারা চিন্তা করে, এটা কখনো চিন্তা করে না কোন ছেলেটা মেধাবী, কোন ছেলেটা নাম্বার বেশি পেয়েছে, কোন ছেলেটার গবেষণা ভালো, কোন ছেলেটা শিক্ষক হলে বাংলাদেশের জন্য ভালো কিছু দিবে। এটাকে এই জন্য কিন্তু আমাদের 17-18 বছর আমরা দেখছি ব্রেইন ড্রেন প্রচুর হয়েছে। প্রচুর আমাদের মেধাবীরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট হয়ে, আমরা স্পেশালি ডক্টর মির্জা গালিবের মতো ব্যক্তিরা ফার্স্ট হয়েছে, কিন্তু তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেয় নেই। পরবর্তীতে ওনারা আমেরিকা গিয়ে ইউনিভার্সিটির শিক্ষক হয়েছেন। কিন্তু এভাবে আপনি 17-18 বছর প্রচুর ব্রেন ড্রেন হয়েছে। আপনি শত শত শিক্ষক পাবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, অথচ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা শিক্ষক হয় তাদের যে অবস্থা আপনি দেখেছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে ইউএস ওয়ার্ল্ড যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং আছে, সেই র্যাঙ্কিংয়ে বর্তমানে 600-র উপরে অবস্থান করছে, এবং এশিয়া ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ে প্রায় 150-র পরে অবস্থান করছে। অথচ যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বলা হয়, প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যে বর্তমান যে অবস্থা, এটার জন্য কয়েকটা কারণ, শুধু এটা না। শিক্ষক দেখেন, প্রথম কথা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় কেমন হবে, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেমন করবে, ছাত্রদের মেন্টালিটি কেমন হবে। আমরা কিন্তু বড় লেভেলের ব্যক্তি দেখেছি, সক্রেটিস দেখেছি, এরিস্টটল দেখেছি, একজন আরেকজনের স্টুডেন্ট, একজন প্লেটো দেখেছি, ধারাবাহিক স্টুডেন্ট জন্ম দিয়েছে। একজন থেকে আরেকজন বিখ্যাত বিখ্যাত স্টুডেন্ট হয়েছে কেন? শিক্ষকের কারণে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি যে শিক্ষককে ভিশনারি কোনো শিক্ষক আমরা পাই না। শিক্ষকরা ক্লাসে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য দিবেন, শিক্ষকরা ক্লাসে দাঁড়িয়ে তেলবাজি করবেন, শিক্ষকরা আবার টকশোতে গিয়েও তেলবাজি করেন, একটা পক্ষে তেলবাজি করেন। যখন একটা ছাত্র যখন দেখবে যে উনি শুধুমাত্র দলীয় পছন্দের কারণে উনি একটা জায়গায় গিয়ে তেলবাজি করছেন, উনি যখন আবার ক্লাসে গিয়ে উনি যখন বক্তব্য দেন, উনি যখন কথা বলেন, ছেলেদেরকে ভিশনারি চিন্তা করে, তখন ছাত্ররা ভেবে নেই যে ছাত্রদের প্রভাবটা পড়ে না। কেন প্রভাব পড়ে না? কারণ ছাত্ররা মনে করছে আপনি তো সত্য, যেটা সত্য, সাদাকে সাদা বলেন না, আপনি কালোকে কালো বলেন না, তো সুতরাং আপনার কথা আমরা কখনো শুনবো না। শুধু এটা না, শুধু এটা না রাজনৈতিক নিয়োগ। আমরা বিশ্ববিদ্যালয় পড়ি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো যে রাজনীতি করণ, একটা ছাত্র খুব ভীষণ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, বড় কিছু করবে, কিন্তু প্রথমে একটা ধাক্কা খায়। সে মধ্যবিত্ত পরিবারের সন্তান, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, সে যখন হলে যায় তার একটা সিট পায় না। আপনি যেমন আপনি জাহাঙ্গীরনগরের শিক্ষক, আপনি জাহাঙ্গীরনগরের সিট অ্যাভেলেবল, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সিট পায় না। আমি একটা এক্সাম্পল আপনাকে দিই। আমার মনে আছে, আমি যখন ফার্স্ট ইয়ার হলে উঠেছিলাম, তখন আমাদের একজন ভাই, উনি 3rd ইয়ারে পড়তেন, ওনার পায়ে একটু পাকা, চলাচল করতে কষ্ট হতো, মার্কেটিংয়ে পড়তো। একদিন আমি গণরুমে উঠলাম, উনি হচ্ছে আমার যে সিট, সে সিটে উনি শুয়ে আছেন, আমি গিয়েছি, উনি নেমে গেলেন। আমি ভাই, আপনি আমার বড় ভাই, আপনি কেন নামলেন, আপনি সিটে শোন। না, আমি তো রাজনীতি করি না। তারপর রাজনীতি না করলে আপনি সিটে থাকতে পারবেন না। না, তুমি আমাকে, উনি আমি শেষ করছি, 2টা সিটের মাঝখানে, আমি এক্সাম্পলটা আপনাকে দিয়ে শেষ করছি, 2টা সিটের মাঝখানে উনি শুয়ে আছে।
আমি রাতে ঘুম থেকে উঠি, পাটা যখন ওনার গায়ে লাগলো আমি ভয় পেয়ে গেলাম যে ভাই আপনি এখানে, আপনি সিনিয়র বড় ভাই, আপনি তো উপরে আসবেন। না আমি তো রাজনীতি করি না। এই লোকটা যখন গণরুমে যখন 14 থেকে 17 জন, একটা গণরুমে 10 জন থাকা, 17-18 জন হয়ে যায়, এই লোকটা বাইরে গিয়ে শুইতো এবং কি গণরুম এবং কি রিডিং রুমে গিয়ে পড়তো। আচ্ছা, এই না, লোকটা সেটা পরবর্তীতে পরস্টার বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু আরো ভালো কিছু করতে পারতো যদি তার জন্য পরিবেশটা থাকতো।